আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সার। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। ধন্যবাদ। কায়সার ভাই, প্রথমে আপনার কাছে আসি। সবাই সাধুবাদ জানাচ্ছে দুইটি বিষয়, বেক্সিমকো গ্রুপ এবং নাসা গ্রুপকে নিয়ে সরকার কাজে লাগাতে চাচ্ছে রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানোর জন্য। এক্ষেত্রে বেক্সিমকো গ্রুপের যেটা হচ্ছে পোশাক কারখানাগুলো বিশেষ প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেবে সরকার, আর নাসা গ্রুপের এই ক্ষেত্রে ব্যাক টু ব্যাক এলসি ১০০% মার্জিনে বিশেষ ব্যবস্থা এলসি করার সুযোগ দেবে। আপনার মতে এটি বাংলাদেশে কর্মসংস্থান রপ্তানি আয়ে কিভাবে প্রভাব রাখতে পারে? ডেফিনেটলি এটা ভালো একটা পদক্ষেপ আমি মনে করি। এটা একটা পজিটিভ দিক। আপনি জানেন এই দুইটা গ্রুপ কিন্তু এরা গার্মেন্টস শিল্পে বা আপনার অন্যান্য যেসব শিল্পগুলো আছে, ওষুধ শিল্প বা সিরামিক, এগুলোতে তারা কিন্তু লিড করতো। বিশেষ করে বেক্সিমকোর কথা আমি বলছি। তো দুটো মিলিয়ে এই দুটো শিল্পের লক্ষাধিক শ্রমিক কিন্তু কর্মরত ছিল। তো তারা কিন্তু এখন আপনার বেকার বা বিভিন্ন জায়গায় তারা সুইচ করেছে। আমাদের কর্মসংস্থান তো আসলে অত বেশি না, আমাদের শিল্পায়নও কিন্তু স্লুত গতিতে এগুচ্ছে। তো সব কিছু মিলে এই যে বড় দুটো গ্রুপ যদি আবার ফিরে আসে বা বিদেশি অর্থায়ন বা বিনিয়োগের মাধ্যমে তারা যদি আবার আমাদের অর্থনীতিতে একটা গতি আনতে পারে, এটা অবশ্যই একটা ভালো দিক। এই ক্ষেত্রে মানে সরকারকে একটু এগিয়ে আসতে হবে, বিশেষ করে তাদেরকে একটু সহজ শর্তে ঋণ এবং অবকাঠামোগত কিছু সুযোগ সুবিধা বা তাদের যে মেশিনারিজগুলোকে একটু বিএমআরআই করে যদি একটু উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আবার নতুন অবস্থায় ফিরে আনতে পারে, তাহলে কর্মসংস্থানও বাড়বে। আমাদের এখন যে বিদেশ থেকে যে শুল্ক ছাড়ের কারণে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়ের কারণে অনেক বায়াররা আমাদের দিকে একটু ধাবিত হচ্ছে, তারাও একটু বেশিভাবে আমাদের এখানে আসতে চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে আমাদের তো সক্ষমতার জায়গাগুলো কিন্তু কম। যদি এই বড় গ্রুপগুলো বন্ধ হয়ে যায়, আমাদের সক্ষমতা আরো সংকুচিত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তারা যদি আসে অবশ্যই ভালো। আমরা তো চাই আমাদের শিল্পায়ন, বিনিয়োগ আরো বাড়ুক। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টগুলো কিন্তু আগের থেকে অনেক কমে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে এই গ্রুপগুলোকে আমরা স্বাগত জানাই। তারা একসময় গার্মেন্টসের লিডিং পজিশনে ছিল, আবারও তাদেরকে আমরা দেখতে চাই। এবং আমাদের যে বাহিরের যে বায়ারদের যে আমাদের বাংলাদেশের প্রতি যে একটা আগ্রহ, এই আগ্রহের জায়গাকে কাজে লাগার জন্য এই গ্রুপগুলোর উপস্থিতি এবং আরো নতুন নতুন করে নতুন শিল্প প্রতিষ্ঠানের আগমনকে আমরা স্বাগত জানাই। জি, আপনি যেটা বললেন নতুন করে আরো অন্যান্য শিল্প প্রতিষ্ঠানকে কাজে লাগানো, এক্ষেত্রে আপনি জানেন যে ট্রাম্পের পাল্টা শুল্কে আমরা সুবিধাজনক অবস্থানে থাকার কারণেই কিন্তু অর্ডার আসছে আপনার কাছ থেকে। আপনার প্রতিষ্ঠানের অর্ডার সম্পর্কে আমরা জানবো। এর আগে আমি জানতে চাচ্ছি যে আপনি জানেন ১৬৩টি কারখানা, পোশাক কারখানা আসলে বন্ধ হয়ে আছে। সেক্ষেত্রে আমরা দুইটি গ্রুপের কথা শুনলাম, আরও তো অনেক বড় বড় গ্রুপ আছে। এক্ষেত্রে রিগার্ডলেস অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন অথবা অন্য কিছু সব জিনিস বিবেচনা করে আরও কিছু বড় বড় গ্রুপকে সামনে নিয়ে আসা যায় কি না, এই যে ট্রাম্পের যে একটা সুবিধাজনক অবস্থানে আছে আমরা পাল্টা শুল্ক, এটাকে কাজে লাগানোর জন্য? অবশ্যই আমরা তো আসলে চাই শিল্পায়নটা যত বাড়বে, আমাদের যে কর্মসংস্থানের যে পরিধি বাড়বে, এটা নিয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না। এটা সবসময় কিন্তু আমাদের যে ট্রেড বডি থেকে কিন্তু বলে আসা হচ্ছে। কিন্তু ব্যাপার হলো কি, আমাদের দেশে যে আপনার যে সুদ হার, এত উচ্চ সুদ হার, এবং আপনার যে গভর্নমেন্টের যে নীতি সহায়তার যে বিষয়গুলো এত আপনার রেস্ট্রিক্টেড, এই বিভিন্ন কারণে কিন্তু বায়াররা এবং আমাদের দেশীয় যে উদ্যোক্তারা তারা কিন্তু খুব একটা আগ্রহী হয় না। এগুলোকে সহজ করেন, সহজ করে কোন জায়গাটা সহজ করতে হবে? নীতি সহায়তার ক্ষেত্রে আপনার সিঙ্গেল ডিজিটে আপনার ব্যাংক লোন দিতে হবে। আচ্ছা, তারপর আপনার যে জাতীয় রাজস্ব বোর্ডের যে কিছু মানে খরচ থাকে, যেখানে অন্যান্য প্রতিযোগী দেশগুলো ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে খুব ইজি করে দিয়েছে এবং তাদের উত্তরোত্তর কিন্তু তাদের সমৃদ্ধি হচ্ছে। তাদের কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন যে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইভেন পাকিস্তানেরও কিন্তু আপনার গ্রোথ বেড়ে গিয়েছে এই গার্মেন্ট শিল্পে। তো সেই ক্ষেত্রে ওই তুলনামূলকভাবে কিন্তু আমরা কিন্তু ওইভাবে এগোইনি। আমাদের মাত্র 13-14% প্রবৃদ্ধি, আর অনেকের আছে 18%, 20-25 পর্যন্ত। ইন্দোনেশিয়া 18%। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের জনশক্তি আছে, এগুলো কাজে লাগাতে পারি। আমাদের ব্যাংক লোন যদি কমিয়ে দেওয়া হয়, আমাদের গভর্নমেন্ট থেকে যেই নীতি সহায়তার বিষয়গুলোকে যে আর সহজ করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশ একটা কিন্তু খুবই প্রমিজিং কান্ট্রি। আচ্ছা, এই ক্ষেত্রে যেগুলো অচল হয়ে আছে,
যে বন্ধ কারখানাগুলো, জি, এইগুলোকে আসলে নতুন করে চালু করার জন্য সহযোগিতা তো বাংলাদেশ ব্যাংক থেকে করতে হবে। জি, জি, এই ক্ষেত্রে রিস্ট্রাকচারিং করার কথা ভাবা যায় কিনা? যেমন এখানে বেক্সিমকোকে জাপানি অনেক প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে লিজ নেয়ার জন্য। জি, এইভাবে অথবা অন্য কোনো মেকানিজমে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করতে পারে কিনা? বাংলাদেশ ব্যাংকের কর অবকাশের একটা সুযোগ দিতে পারে যে ঠিক আছে 2 বছর 3 বছর আপনাদের কোনো নতুন কোনো করের বোঝা আপনাদের উপর চাপানো হবে না, আপনারা চালিয়ে যান, আপনারা ফ্যাক্টরিটাকে চালু করেন, একটা গতি আনেন, কর্মসংস্থান হোক। আর তার পাশাপাশি যে এখন যে পুরনো যে মেশিনগুলো দিয়ে ওই কারখানাগুলো পরিচালিত হচ্ছে সেগুলো হয়তো সাফিসিয়েন্ট না, কারণ আপনাকে এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। তো সেই ক্ষেত্রে নতুন কিছু মেশিন এনে পুরনো মেশিনের জায়গায় প্রতিস্থাপন করে যদি নতুনভাবে এটাকে একটা সুযোগ দেয়া যায়, তো সেক্ষেত্রে আমি মনে করি যে যে বন্ধ কারখানাগুলো চালু হলে পরে আমাদের সক্ষমতার জায়গাগুলো বেড়ে যাবে। আর ভালো কোম্পানি যদি লিজ নেয়, বিশেষ করে জাপানি কোনো কোম্পানি যদি লিজ নেয়, সেক্ষেত্রে তো তারাই এই আপগ্রেডেশনগুলো করার কথা ভাববে। ডেফিনেটলি আমাদের ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নাই। হাইটেক টেকনোলজির মাধ্যমে আমরা যদি এখন এই শিল্পকে নার্সিং না করি তাহলে প্রতিযোগী দেশগুলোর সাথে আমরা টিকে উঠতে পারবো না। কারণ আমাদের এখন পার আওয়ার প্রোডাকশন করতে হবে টি শার্টের ক্ষেত্রে 400 পিসেস, আপনার পোলো শার্টের ক্ষেত্রে 300 পিসেস, আর যে হুডি জ্যাকেট যেটা ভ্যালু এডেড আমরা আইটেম মনে করি সেটাকে আপনার 200 পিসের মধ্যে রাখতে হবে। এইটা যদি না হয় তাহলে কিন্তু আপনি বায়াররা কিন্তু অর্ডার দিবে না, কারণ তাদের প্রচুর অর্ডার আছে। আমাদের দেশে সস্তা শ্রম এবং প্রাইসটা অনেক কম হওয়ার কারণে তাদের আগ্রহের মাত্রা আছে, কিন্তু যদি আমরা এক্সিকিউট করতে না পারি, তাদের যে রিকোয়ার্ড কোয়ান্টিটি যদি আমরা তুলে আনতে না পারি, তখন তারা কিন্তু যেগুলো হাইটেক মানে কান্ট্রিগুলো আছে সেখানে 5 বেশি দিয়ে হলো তারা চলে যাবে। জি, এক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে আপনারা ইউরোপের মাধ্যমে যেমন H&M আপনাদের কাছ থেকে কিনে নেই ইউরোপে, সুইডেনে, তারপরে ইউএসএ তে দেয়। এই যে ট্রাম্পের নতুন পাল্টা শুল্কের সুবিধাজনক অবস্থানের কারণে আপনাদের অর্ডার কিছুটা বেড়েছে কিনা? এবং আপনারা তো সম্ভবত হুডি, তারপর হচ্ছে টি শার্ট, পোলো শার্ট, এগুলো নিট যেটাকে বলা হয়, তাহলে আপনাদের কি অবস্থা এখন? আমাদের অবস্থা তো ভালোই। আমি মনে করি যে এখন তো নতুনভাবে যে পাল্টা শুল্কের প্রেক্ষিতে বায়ারদের আগ্রহ তো বেড়েছে বাংলাদেশের প্রতি। তো এখানে আপনি যেটা বললেন ট্রান্সশিপমেন্টের যে বিষয়টা, আমরা যে গুডসগুলো করি নিটওয়্যার, এই নিটওয়্যারের আমাদের প্রধান বাজার হলো আপনার ইউরোপে। তো ইউরোপে সুইডেনের যে বায়ার, জার্মানির বায়ার, ইটালির বায়ার, তারা আমাদের কাছ থেকে নিয়ে সেখান থেকে তারা রিডিস্ট্রিবিউশন করে। এখন ওই রিডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা উত্তর আমেরিকা নতুনভাবে তাদেরকে ওখানে আরেকটা কর আরোপ করে, তাহলে তাদের এই গুডসের যে প্রাইসটা অনেক বেড়ে যাবে। কিন্তু আপাতত তো করে নাই, আপাতত করে নাই। সেটা ইউরোপ এবং ইউ এবং আমেরিকার যে তাদের যে আভ্যন্তরীণ যে মিউচুয়াল যে তাদের যে একটা ট্রিটি, সেটা এখনো নতুন করে কোনো কিছু করা হয়নি, আগের মতোই আছে। আর এটা গ্রাহক পর্যায়ে কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে। এখন যেই গুডসের দাম, ফর এক্সাম্পল একটা পলো শার্ট তারা হয়তো কিনছে আপনার ধরেন $15 দিয়ে বা $20 দিয়ে, এখন 35% আমাদের কাছ থেকে ন্যূনতম যেই শুল্কটা আরোপ করা হয়েছে এটা দিয়ে যদি এটাকে যোগ করা হয় তাহলে তাকে এটা কিনতে হবে $25। কিন্তু 35-এ তো আগে আমাদের ছিল 15 থেকে 16 হচ্ছে এভারেজ, নতুন করে 20 যোগ হওয়াতে আগে 16.5 ছিল, আর এখন হলো আপনার 20, 36% যখন যোগ হবে তখন তো বায়াররা সেখানে ওই এন্ড ইউজারের ক্ষেত্রে এটা নতুন করে শুল্ক আরোপ করবে। জি, এই ক্ষেত্রে আপনাকে একটু জানিয়ে রাখি, এই টি শার্টের রপ্তানি মূল্য যদি বাংলাদেশে নতুন শুল্ক করে 36.60, ভারতে 36.5, ভিয়েতনামে 36.6, চীনে 54%, পাকিস্তান 35.5, সবকিছু মিলে কিন্তু আসলে বাংলাদেশি কম্পারেটিভলি সুবিধাজনক অবস্থানে আছে। জি জি, সেটা তো সেই ক্ষেত্রে কাজে লাগানো যায়। এটা 20% করার ক্ষেত্রে আমরা সুবিধাজনক পর্যায়ে আছি। আমরা আরো আশাবাদী যে এটাকে আমরা 15-16-র মধ্যেই আনতে পারবো। জি, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যখন আমাদের একটা টিটি হয়েছে তৃতীয় দফা আলোচনায়, বিষয়টা সরকারি নীতি নির্ধারক পর্যায়ে একটা সিদ্ধান্তে আসা গিয়েছে যে যদি মার্কিন কাঁচা মাল যদি আমরা ইউজ করি এবং সেই কন্টেন্ট যদি 20% থাকে, সেক্ষেত্রে যে বাড়তি যে ট্যারিফটা সেটা থেকে আমরা ওয়েভার পাবো। তো সেটা যদি হয় তাহলে তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা ভালোভাবে আবার আমাদের এই মার্কেটটাকে আমরা ধারণ করতে পারবো। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হলো আমাদের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার। এই বাজারকে কিন্তু আমাদের রাখতে হবে, যত কৌশলী হোক মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বাজারকে ধরে রাখার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি থাকা লাগবে। জি, আপনি যেটা বললেন যে মার্কিন কাঁচামাল দিয়ে যদি আমরা পোশাক রপ্তানি করি,
সেই ক্ষেত্রে কিন্তু ওই যে এক্সট্রা যে শুল্ক 20% সেটা দিতে হবে, সেটা দিতে হবে। আর কাঁচামালে এখন আপনার কাছে জানতে যাচ্ছি যে অন্যান্য দেশ থেকে আনলে যে কষ্ট হতো, মার্কিনে মানে যুক্তরাষ্ট্র থেকে যদি আনি খুব বেশি তো কস্ট বেড়ে যায়, একটু কস্ট বেশি, 20% তো অ্যাটলিস্ট হয় না। আমি কথাটা বলছি যে এই বিষয়টা আমাদের সংগঠন থেকেও ভাবতে হবে, বা আমাদের যারা উৎপাদনকারী তারাও এটা ভাবতে হবে। যখনই মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুল আনতে হবে, তো ইউএস কটনের দাম কিন্তু একটু বেশি ইন কম্পেয়ার টু আফ্রিকা অ্যান্ড ইন্ডিয়া। তো সেটা না হয় আপনার 10 সেন্ট বা 15 সেন্ট পার পাউন্ডে বেশি হতে পারে, 10 সেন্টই ম্যাক্সিমাম। তো এই 10 সেন্ট কিন্তু আপনি আবার মিনিমাইজ করতে পারেন এইভাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলার কিন্তু আপনার কোয়ালিটি অনেক ভালো, এটার ময়েশ্চার লেভেলটা বিলো 10। আর ইন্ডিয়া আফ্রিকার যে তুলাগুলো আনেন সেগুলো হলো 15%, 20% আপনার ময়েশ্চার, প্রসেস লস বেশি, তাহলে সস্তার 3 অবস্থা হয়ে যায়। তো কি দরকার আমাদের ইন্ডিয়া এবং ইয়ে থেকে আনার? আমি যদি যুক্তরাষ্ট্র থেকে তুলা আনি তাদের কাঁচামাল দিয়ে যদি আবার ফিনিশ গুডস করে তাদের ওখানেই রপ্তানি করি, তাহলে আমি বাড়তি শুল্কটাও আমি রেহাই পাবো, আর আমার যে অর্ডারের যে প্রাচুর্যতাটা বেড়ে যাবে। জি, এবং বাড়তি শুল্ক কিন্তু 20%, 20% হিউজ। তাহলে আমি ওখানে যখন আমি বেশি অর্ডার আমি এক্সিকিউট করতে পারবো, আমার এখানে কাঁচামাল যেটা আমি কিনবো 10 সেন্ট বেশি দিয়ে, আমার মনে হয় এটা মিনিমাইজ হয়ে যাবে। এখন কিন্তু সেটা ভাবার সময় এসেছে এবং আমাদের বড় বড় রপ্তানিকারকরা ওইভাবেই ভেবে এগুচ্ছে আর কি। জি, আমাদের জন্য আরেক চ্যালেঞ্জ হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন, সেটা নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। ওকে দর্শক, এবার যে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে তৈরি পোশাক শিল্প খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সারের সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায়। কায়সার ভাই, এখন আপনার কাছে জানতে যাচ্ছি, এলডিসি গ্রাজুয়েশন হতে যাচ্ছে নেক্সট ইয়ারে। আমাদের দেশের সাথে সাথে আর কোন কোন দেশ এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছে এবং কোন দেশের কি পরিস্থিতি রয়েছে? এখনো কিন্তু আমরা ইনডিসিশনে আছি যে আসলে যাওয়াটা বেটার হবে নাকি না যাওয়া বেটার হবে। আপনি যদি একটু ক্লিয়ারলি বলতেন। আপনি জানেন যে এলডিসি গ্রাজুয়েশনের কিছু শর্ত আছে এবং কিছু সময়সীমা আছে। তো সময়সীমাটা সাধারণত 6 বছর থাকে, কোভিডের কারণে এটাকে 2 বছর বাড়িয়ে 8 বছর করা হয়েছে। 2018 সাল থেকেই কিন্তু ওই এলডিসি গ্রাজুয়েশনের জন্য বাংলাদেশকে তাগাদা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কিছু প্রস্তুতিও ছিল, কিছু আমাদের আমরা এটা নিয়ে কিছু কাজও করেছি বাংলাদেশ সরকার। তো আপনি জানেন যে এলডিসি গ্রাজুয়েশনে যেতে গেলে 3টা বৈশিষ্ট্য কিন্তু আপনাকে মাথায় রাখতে হয়। তার মধ্যে 2টো বৈশিষ্ট্য আপনাকে পূরণ করতে হবে। এক হলো পার ক্যাপিটা ইনকাম, তারপর মানব সম্পদের উন্নয়ন এবং অর্থনৈতিক ভঙ্গুরতা। এই 3টা বিষয়ের ভিতরে আপনার যদি আপনি পার ক্যাপিটা ইনকামের কথা বলা হয়, বিগত সরকার আওয়ামী লীগ সরকার বাংলাদেশে পার ক্যাপিটা ইনকাম দেখিয়েছে $3000। জি, আসলে কি $3000 কিনা? কারণ কিছু ডাটার ম্যানিপুলেশনের ব্যাপার আছে। গত সরকার কিন্তু অনেক কিছু ফুলে ফেপে বাড়িয়ে দেশকে একটু উন্নত বা সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে তুলনা করার একটা অলিক চিন্তা ভাবনা তারা করতো এবং দর্শকদের বা জনগণের দৃষ্টিকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার একটা চেষ্টা তাদের ছিল। আবার অনেকে বলছিল যে এলডিসি গ্রাজুয়েশনের জন্য কোয়ালিফাই করার জন্য নাকি এটা একটা উদ্দেশ্য থাকতে পারে। তারপরে আপনার যেটা বলছি যে আপনার মানব সম্পদের উন্নয়ন, তো সেই ক্ষেত্রে মানব সম্পদের উন্নয়ন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। যে ইন্ডেক্সের কথা বলা হয় সেই ইন্ডেক্সে কিন্তু আমরা এখনো যাইনি। তারপরে হলো আপনার অর্থনৈতিক যে ভালনারেবিলিটি, অর্থনৈতিক ভঙ্গুরতা যেটাকে আমরা বলি, এই অর্থনৈতিক শৃঙ্খলা আমরা কিন্তু এখনও স্বীয় পর্যায়ে যাইনি। আমাদের ব্যাংকের তারল্য সংকট থেকে শুরু করে অর্থনৈতিক অনেক সেটব্যাক আমাদের আছে। তো এগুলোকে কিন্তু আপনার এমন ম্যানিপুলেশনের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে উপস্থাপন করা হয়েছে যে আমরা উন্নয়নশীল দেশে অলরেডি যাওয়ার মতো যোগ্যতা অর্জন করেছি। তো এখন সেটা রিভিউর একটা সময় এসেছে। আমরা রিভিউ করে যদি আমরা মনে করি, আমাদের সরকার যদি মনে করে হ্যাঁ আমরা আগের যে ডাটাগুলো সেই ডাটাগুলো আমরা পুনঃবিশ্লেষণের মাধ্যমে আমরা যদি মনে করি যে হ্যাঁ আমরা যেতে পারবো, তাহলে 2026-এর নভেম্বরে এলডিসি গ্রাজুয়েশনে আমাদের কোনো অসুবিধা থাকবে না। এক্ষেত্রে আমরা বাজার হারাবো কিনা, বিশেষ করে তৈরি পোশাক খাত ও অন্যান্য যে সকল বাজার আমরা সুবিধা পেয়ে এসেছি, জিএসপি প্লাসের মতো সুবিধা পেয়ে আসছি, সেগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধা পড়বে না? আপনার লোয়ার এন্ডের কিছু বাজার আমরা হারাবো, যেটা একদমই আপনার সস্তা শ্রমে স্বল্প মূল্যের যে আইটেমগুলো, টি শার্ট বলেন বা ট্যাঙ্ক টপ, এই জাতীয় যেগুলো খুবই অল্প দামের, সেই প্রাইসের যে কাজগুলো তখন আমরা করতে পারবো না। কেন পারবো না? না পারার কারণ হলো যে আমাদের যে নগদ প্রণোদনা থেকে শুরু করে বায়ারদের যে স্পেশাল কিছু সাবসিডি, এগুলো সবই উঠে যাবে। যখনই আপনি উন্নয়নশীল দেশে যাবেন তখন আর এই অন্যান্য সুবিধাদিগুলো থাকবে না। কিন্তু তার বিপরীতে কিন্তু আপনার একটা লাভ আছে। লাভ হলো যে আপনি ভ্যালু এডেড কাজগুলো পেতে পারেন। আপনার ওয়ার্ল্ড মার্কেটে আপনার ইমেজ বাড়বে।
তার পাশাপাশি আপনি লোয়ার এন্ড থেকে হায়ার এন্ডে চলে যাবেন। আপনি এখন যদি 1 কোটি পিস রপ্তানি করে যা রিটার্ন পাবেন, তখন আপনি 50 লাখ পিস রপ্তানি করে তার চেয়ে বেশি রিটার্ন পাবেন। তো সেটা একটা বিষয় যে উন্নয়নশীল দেশগুলোতে ভালো মানের কাজগুলো দেয়া হয়, আর স্বল্পোন্নত দেশগুলোতে একদম নিম্নমানের কাজগুলো। এই ভালো কাজগুলো তো আমাদের খুঁজে বের করতে হবে, অটোমেটিক্যালি তো আসবে না। না, সেটা তো অবশ্যই। এবং আমরা এখন যেটা করি, আপনি 60%ই আপনার লোয়ার এন্ডের কাজ করি, 40% মিডল অ্যান্ড হায়ার এন্ডের কাজ করি। তখন হয়তো এমনটা হয়ে যাবে যে আমরা 60-70% হায়ার এন্ডের কাজ করব। এই ক্ষেত্রে আমাদের ওই যে প্রযুক্তিগত উন্নয়নের একটা বিষয় আছে। আমাদের যে এখনো ফ্যাক্টরিগুলোতে ম্যানুয়াল কাজের আধিক্য দেখা যায়, এই ম্যানুয়াল কাজটাকে কমাতে হবে। ডিজিটালাইজেশন এবং টেকনোলজিক্যাল আপগ্রেডেশন, রোবোটিজাইজেশন, এগুলোকে আমাদের এগিয়ে নিতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের সক্ষমতা জায়গায় বেড়েছে, আমাদের কোয়ালিটি অনেক বেড়েছে। এখনই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ইউনিক্লো, তারপর আপনার কেলভিন ক্লেইন, তারপর মার্কস অ্যান্ড স্পেন্সার থেকে শুরু করে অনেক বড় বড় বায়ারের কাজ, কিন্তু যারা এটা বড় একটা ভেরি গুড কোয়ালিটি একটা ব্র্যান্ড আর কি, এটাও কিন্তু এখানে কাজ করছে। আমি এবার নর্থ আমেরিকা সফরে আমি বিভিন্ন শপে গিয়ে যা দেখলাম, তাতে একটু আমি আশাবাদী যে আমরা এখন মিডল এন্ড আর হায়ার এন্ডে আমরা আস্তে আস্তে এগুচ্ছি। এটাকে আরেকটু গতি আনতে হবে। আনলে পরে প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে আমরা যদি উন্নত মানের কাজগুলো আমরা আনতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এলডিসি গ্রাজুয়েশন হলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা কতদিন পরে থাকবো গরিব এবং স্বল্পোন্নত দেশে? 54 বছর ধরেই কিন্তু আমরা স্বল্পোন্নত দেশে আছি। আর এশিয়ার এখন 4টা দেশ আছে এই স্বল্পোন্নত দেশে, বাংলাদেশ, নেপাল, লাওস এবং আফগানিস্তান। এখন নেপাল এবং লাওস কিন্তু অলরেডি তারা এলডিসি গ্রাজুয়েশনে তারা ডেভেলপিং কান্ট্রিতে চলে যাচ্ছে। আমরা যদি থেকে যাই, তাহলে আমরা আফগানিস্তানের সাথে থেকে যেতে হবে। এইটাও তো আমাদের একটা ইমেজ সংকটের ব্যাপার হবে। আমরা কি আফগানিস্তানের সাথে থাকবো, নাকি নেপাল, লাওসের সাথে সাথে আমরা উপরে উঠে আমরা আর একটু ভ্যালু এডেড কাজ করে আমরা একটু উন্নত বিশ্বের কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা করব? এটা তো অবশ্যই থাকা উচিত আমাদের। তাহলে এলডিসি গ্রাজুয়েশনের ক্ষেত্রে একমাত্র রিস্ক আমরা দেখছি যে কিছু লো এন্ডে মার্কেট হারানোর সম্ভাবনা আছে, কিন্তু আমাদের হাই এন্ডে কিন্তু মার্কেট গেইন করার সম্ভাবনা আছে, এবং এই সম্ভাবনাটা অসীম। এছাড়া আর এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ কি? আর তো কোনো চ্যালেঞ্জ আমরা দেখছি না। চ্যালেঞ্জ না তেমন এই, বিশেষ করে আমাদের দেশের কিছু ফ্যাক্টরি, বিশেষ করে আপনার মাঝারি নিম্ন মাঝারি ফ্যাক্টরিগুলো, যে ব্যাংক উচ্চ ব্যাংক সুদহার থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রবলেমে তারা আছে, তাদের যে মেশিনারিজগুলো অত আধুনিক নয়, এগুলোকে যদি সরকারের একটা নীতি সহায়তার মাধ্যমে দ্রুত গতিতে, আমাদের তো এখনো হাতে 1 বছরের বেশি সময় আছে, এই সময় যদি তাদেরকে সহজ শর্তে ঋণ এবং সরকারের নীতি সহায়তার মাধ্যমে তাদেরকে একটু সহযোগিতা করা হয়, তাহলে তাদেরকেও আমরা আমাদের কাতারে নিয়ে আসতে পারি। তাহলে হবে কি যে আমাদের যে আগামীতে আপনি যেটা বললেন যে অনেক অর্ডার আসবে, অর্ডার আসারও কিন্তু আমাদের কিন্তু বেশ সেই সুবাতাস দেখা যাচ্ছে। তো সেটাকে এক্সিকিউট করার ক্ষেত্রে শুধু আমাদের বড় বড় গ্রুপগুলো, বেক্সিমগো, নাসা বা মাইক্রোফাইবার গ্রুপ এগিয়ে নিবে এটা তো না, আমাদের সবার সহযোগিতা লাগবে। আর সুবিধা পেলে তো অনেক মিডল যে গ্রুপগুলো রয়েছে, মাঝারি আকারের গ্রুপ, তারাও তো বড় হয়ে যেতে পারে। জি, এবং আমাদের এখানে আপনার বিদেশিরা কিন্তু উন্মুখ হয়ে আছে নতুন সরকার বা বর্তমান সরকারের যে নীতি বা তাদের যে অবস্থান, এটাকে আস্থায় এনে চাচ্ছে যে আগামীতে বাংলাদেশে নতুন করে বিনিয়োগ করার জন্য। এই বিনিয়োগের পরিবেশ এবং আমাদের এই যে কর্মদক্ষতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা, এই সব কিছু মিলে যদি আমরা একটা পজিটিভ দিক আমরা দেখাতে পারি আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে, তাহলে আমরা মনে করি আমাদের অর্ডারের কোনো কমতি থাকবে না, বিদেশি বিনিয়োগকে বেশি করে আকৃষ্ট করতে পারবো এবং বাংলাদেশে একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এবং এই পজিটিভ নোটেই আমরা আজকে শেষ করতে যাচ্ছি, এবং আশা করি যে সরকারের নীতির জায়গায় আরো অনেক কাজ করার রয়েছে, সেটি অবশ্যই দৃষ্টি আকর্ষণ নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের তৈরি পোশাক শিল্প খাত ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সার। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21শে সঙ্গেই থাকুন।